শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি 19শে জানুয়ারি। 1936 সালের আজকের এই দিনেই বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন যেই নবজাতক, তিনি পরবর্তীতে হয়ে উঠেছিলেন বাংলাদেশের অগ্রণী একজন সেনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যার রয়েছে অগ্রণী ভূমিকা। বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি এবং যিনি ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব দিক থেকেই তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। পররাষ্ট্রনীতি থেকে শুরু করে বাংলাদেশের কৃষি অর্থনীতি সবখানেই রয়েছে তার ভূমিকা। সাংস্কৃতিক অঙ্গনেও তার রয়েছে ভূমিকা। তিনি প্রবর্তন করেছিলেন নানান ধরনের অনুষ্ঠান এবং নানান ধরনের কাজ তার রয়েছে। আজকের এই দিনে অর্থাৎ তার 90তম জন্মবার্ষিকীতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাকে স্মরণ করেই, তার কাজকে স্মরণ করেই আজকে তারকা কথনকে শুরু করতে চাই। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের আরও একজন মেগাস্টার, আমাদের সকলের ভীষণ পরিচিত এবং শ্রদ্ধেয় চিত্রনায়ক উজ্জ্বল। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আপনাকে আমাদের এই সেটে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ, যারা ক্যামেরার পেছনে রয়েছেন তাদেরকে ধন্যবাদ, সকল দর্শক যারা চ্যানেল আইর তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। দিনটি আপনার কাছে যেমন কিছুক্ষণ আগে বললেন, ঠিক আমার কাছে একটু বাড়তি স্মরণীয়, কারণ আমি অত্যন্ত ভাগ্যবান যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক সময় আমি কাটিয়েছি। চলচ্চিত্র নিয়ে কথা বলেছি, রাজনীতি নিয়ে কথা বলেছি। তখন আমি বয়সে অনেক তরুণ, আমি কথা বলছি সেই 1979 সালের কথা। তার আগেও যখন আমি অরুণোদয়ের অগ্নিসাক্ষী করি সেই 1973 সালে, তখন উনি ব্রিগেড কমান্ডার ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টের, ময়নামতি ক্যান্টনমেন্টে। তো আমাদের লোকেশন শুটিং ওখানেই হয়েছিল। এটা পরিচালনা করেছিলেন আমাদের শ্রদ্ধেয় সুভাষ দত্ত, সঙ্গে কোয়ার্টে ছিল ববিতা, আহমেদ শরীফ নতুন নতুন তখন এসেছিল। এরকম মুক্তিযুদ্ধের উপরে এই ছবিটা হয়। তো আজকে তার শুভ জন্মদিন। আমি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি যে এরকম একজন ক্ষণজন্মা মানুষ। একেবারেই তাই। এবং আজকে তার 90তম জন্মবার্ষিকী এবং আমরা জানি তিনি মাত্র 45 বছর বেঁচে ছিলেন এবং সেই তুলনায় তার কাজের পরিসর এত বিস্তৃত, এত বেশি, যা সত্যি আমাদেরকে ভীষণ রকমভাবে অনুপ্রাণিত করে। আপনারা তো একেবারেই তরুণ প্রজন্ম, ঠিক আপনার ওখানে স্থলাভিষিক্ত ছিলাম আমি। আচ্ছা, তরুণ বয়স ছিল যখন তার সঙ্গে আমি দেখা হয়েছে, কথা হয়েছে। তো তিনি আমার কাছে আর কি, উনি একজন মেন্টর, পথপ্রদর্শক। মানুষের জীবনে যেরকম থাকে, অভিভাবক থাকে, ফলোয়ার যাকে ফলো করে নেতৃত্ব দেয়, লিডার থাকে। আমরা পরিবার পরিজনের পরে, বাবা মার পরেই আমরা যখন সংসারের বাইরে যাই, লেখাপড়া করি কিংবা পেশাগত জীবনে চলে যাই, তখন যে মেন্টর থাকে, যাকে আমরা ফলো করি, আমার জীবনে সেরকমই হচ্ছেন একজন জিয়াউর রহমান। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাকে এই দিনটাতে এসেছেন। আমি এখানে তার জন্মদিন, তিনি আমাদের মাঝে না থাকলেও তার কর্মের মাঝে তিনি কিন্তু আমাদের সবার কাছে আছেন, যে কথাটা আপনি শুরুতেই বলেছেন ইন্ট্রোডাকশনে। তো আমার সঙ্গে ওনার পরিচয় যখন হয়, তখন উনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বঙ্গভবনে দেখা করতে গিয়েছিলাম বন্যার্থদের সাহায্যার্থে। শিল্পী আমরা, ওই সময় লোকমান হোসেন ফকির ছিলেন জাসাসের নেতা এবং আমি নায়ক হিসাবে সেখানে পারফর্ম করি এবং আমরা একটা বন্যার্থদের সাহায্যের জন্য একটা
অনুষ্ঠান Fund. করি, আচ্ছা, অনুষ্ঠানের মাধ্যমে সেখানে যেটুকু আমরা টাকা পয়সা পাই সেটা বন্যার্থদের সাহায্যে দেওয়ার জন্য। এই প্রসঙ্গে আমরা বঙ্গভবনে যাই। তারপরে ওনার সঙ্গে দেখা হওয়ার পরে আমি ওনাকে বললাম যে স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে আসতেছি। সাথে সাথেই উনি মানে ওনার এডিসিকে বললেন যে ঠিক আছে উজ্জ্বলকে একটা টাইম দিয়ে দাও। এভাবেই আমি সেখানে যাতায়াত শুরু করি এবং উনি চেয়েছিলেন যে চলচ্চিত্রকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যে চলচ্চিত্রের মাধ্যমে মানুষের বিনোদন হবে, চলচ্চিত্র মানুষকে মোটিভেট করবে এবং চলচ্চিত্র সাধারণত তরুণদেরই বিচরণ ক্ষেত্র। চলচ্চিত্র যারা তৈরি করেন তারা তরুণ, চলচ্চিত্রে যারা নায়ক নায়িকা থাকেন তারা তরুণ, সব এই যে তরুণদের যে বিষয়টা ওনার কাছে ভীষণভাবে অগ্রাধিকার ছিল। তো আমি সেই সুযোগে, আমি নিজেও তখন তরুণ ছিলাম এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমার একটা লেখাপড়া করার ব্যাকগ্রাউন্ড ছিল, হয়তোবা সব কিছুর বিনিময়ে উনি আমাকে নন পলিটিক্যালি অ্যাজ এ ফিল্ম অ্যাক্টর, আচ্ছা, পেশাজীবী হিসাবে আমাকে উনি ওনার খুব ঘনিষ্ঠ করে নিয়ে অনেক দিন অনেক রাত এই চলচ্চিত্রের বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে ক্যান্টনমেন্টের বাসায় উনি মিটিং করেছেন, উনি বঙ্গভবনে মিটিং করেছেন, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছে। তারই কিছু কিছু আমি স্মৃতিচারণ করি, কারণ করতে গেলে অনেকটা সময় লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে তার সম্পর্কে শুনতেই চাই আজকে। আমাদের চলচ্চিত্রের আজকে যে বিষয়টা, আপনারা জানেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চলচ্চিত্রের জন্য মেধাবী যারা স্রষ্টা তাদের জন্য অনুদান প্রথা, শিল্পীদের যেহেতু একটা অনিশ্চয়তার ভবিষ্যৎ থাকে, সেজন্য এই শিল্পীদের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য একটা ফান্ড, রঙিন ছবি, এর জন্য যা কিছু প্রয়োজন, সেই দিনের কথা মনে পড়ে। সম্ভবত এটা ছিল 24 কিংবা 26শে ফেব্রুয়ারি 1979 সাল হবে। উনি এফডিসিতে আসার জন্য উনি একটা প্রোগ্রাম করলেন, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়া ইজ কামিং, নট অ্যাজ বিএনপির কোনো নেতা। সেই লক্ষ্যে সমস্ত চলচ্চিত্র শিল্পের যে যে ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোক না কেন, সবাই সম্মিলিতভাবে এটার একটা আয়োজন করা হয়। সেই সময় শামসুল হুদা চৌধুরী ছিলেন তথ্যমন্ত্রী, জনাব খোরশেদ আলম ছিলেন হলো তথ্য সচিব, বজলে হোসেন ছিলেন এফডিসির এমডি, আর আমাদের রোজি ভাবি ছিলেন, রোজি সামাদ, আমরা যারা মোটামুটি ঘনিষ্ঠ ছিলাম এবং তার রাজনৈতিক আদর্শের সঙ্গে আমাদের একটা সম্পৃক্ততা ছিল, আমরা সেখানে মূল আয়োজনে ছিলাম। আরেকজন ছিল হলো জাসেসের রাজভাই, উনিও অভিনেতা, নেগেটিভ চরিত্রে অভিনয় করতেন, ভিলেন, অনেক আগের। যখন এই অনুষ্ঠানটা হবে উনি আসবেন, ঠিক আর আগ মুহূর্তে মানে আমরা সবাই প্রস্তুতি নেওয়ার জন্য, রেডি হওয়ার জন্য যার যার ঘরে চলে গেছি এবং পোশাক পরিচ্ছদ পরে টরে এসে এফডিসিতে আসব। আমি যখন ঢুকছি এফডিসির গেটে, হঠাৎ দেখলাম যে সমস্ত ব্যানার ট্যানার সব ছিঁড়ে টিড়ে কুলে টুলে সব কিছু, একটা যে কোনো অকারেন্স, একটা রাজনৈতিক অকারেন্স হতে পারে, নিয়ে সব চলে গেল এবং একটা মানে আনন্দ উৎসবকে একটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেন মনে হচ্ছে যে এখনই একটা কোনো ঝড় হয়ে গেছে আর কি। আমি আসার সঙ্গে সঙ্গে সবাই আমাকে বললো যে স্যারের সঙ্গে কথা বলার জন্য, যে এফডিসিতে এরকম হয়েছে, উনি যাতে না আসে। আমি টেলিফোন করলাম তার এডিসিকে যে স্যারকে বলেন এরকম একটা সিচুয়েশন, পরে যেটা হবে, আমার সঙ্গে যেহেতু ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, পরে ওনার যদি বকা খায় খাবো, উনি যদি আমাকে রাগ করে করবে, কিন্তু জিনিসটা তো আমাকে জানাতে হবে, এরকম একটা জিনিস।
উনি ফোন করার পরে উনি এডিসিকে বললো যে উজ্জ্বলকে বলে দাও যে আমি গাড়িতে উঠছি এবং এফডিসি আসছি। এই কথাটা এই জন্য বলছি যে এমন একজন রাষ্ট্রপতি আমাদের, উনি যে কোনো সিচুয়েশনে যে কোনো সময়ে উনি উনার কর্ম করার জন্য উনি প্রস্তুত হয়েছেন। আমি ভালো কাজ করতে যাচ্ছি, সেখানে যদি কেউ মনে করে যে আমি থাকবো না, থাকবে না, কিন্তু আমি তো আমার কাজ করে দিয়ে আমি সেখান থেকে চলে যাব, আমার দায়িত্ব আমি পালন করব। এই যে দায়িত্বশীলতার কথাটা শুরুর দিকে বলছি। যেমন উনি ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ছাত্ররা তাকে ঢেলাঢেলি করে উনি আহত হন, তার যারা সিকিউরিটি ছিল তারা প্রস্তুতি নিয়েছিল, তাদের উনি বাধা দিয়েছে, দরকার নেই। এই যে উনার চারিত্রিক যে বিষয়টা, উনি এফডিসিতে আসলেন, অনুষ্ঠান হলো, মঞ্চে আমি সঞ্চালনা করলাম ওনার সঙ্গে কথা বলে বলে যে স্যার কতক্ষণ চালাবো এইটা ওইটা, আর দেখে 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 কিছু লোককে দেব। তো উনি সব শেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা করলেন, অনুদানের ঘোষণা করলেন, উনি এই দুস্থ শিল্পীদের জন্য ফান্ড ঘোষণা করলেন, রঙিন ছবি তৈরি করার জন্য উনি সরকারিভাবে সহযোগিতার কথা বললেন। যত ধরনের চলচ্চিত্রের সঙ্গে যে জিনিসগুলি উনি মনে করেছেন যে এই জিনিসগুলি হলে পরে চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে, চলচ্চিত্রের উন্নয়ন হবে, সেই কর্মগুলো করে উনি ওখান থেকে চলে গেলেন। এই কথাটা এই জন্য বলছি, সেখান থেকে যে শুরু হয়েছে চলচ্চিত্রের উন্নয়ন, অদ্যাবধি এর বাইরে কোনো কিছুই আমরা করতে পারিনি। চলচ্চিত্রের উন্নয়নের জায়গায় আর এই স্বৈরাচার আমলের যে 17 বছর ছিল, সেই 17 বছরে তো কোনো কর্মকাণ্ড হয়নি এবং হোল চলচ্চিত্রটাই থেমে গেছে, এখানে স্থবির অবস্থা। ইনফ্যাক্ট চলচ্চিত্র এখন নন এক্সিস্টেন্ট। এটা বললাম ওনার চলচ্চিত্রের একটা ঘটনার কথা। এখন আসেন যে উনি শিল্পীদেরকে কতটা ভালোবাসতেন। আমার উনি সর্বশেষ যে রাষ্ট্রীয় সফরে যান, ওনার সফর সঙ্গী সেই সময় ছিলাম আমি এবং রোজি, আরও টেলিভিশনের নিউজ কাস্টার ছিলেন একজন মুনমুন আহমেদ। এরকম 3-4 জনকে জার্মানি এবং সিরিয়া সফরে নিয়ে যায় এবং সেই সমস্ত জায়গায় ওনার এই যে শিল্পীদের নিয়ে যাওয়া, তার সঙ্গে তাদেরকে, কিন্তু আমরা কেউই কিন্তু তখন সক্রিয়ভাবে রাজনীতি করতাম না। এই যে শিল্পীদের প্রতি তার যে আগ্রহ, বিশেষ করে চলচ্চিত্র, এর পেছনে একটা কাহিনী যেটা আমি পরে উদ্ধার করেছি। সে কাহিনীটা হচ্ছে এরকম যে উনি একবার রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেকুতরে, সে হলো পাপুয়া নিউ গিনির উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। ওনার সঙ্গে আফ্রিকার একটা ছোট্ট দেশ গাড়িতে করে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় হঠাৎ দেখে যে একটা জায়গায় একটা বাড়িতে অনেক লোকের ভিড়, মানে একটা জায়গায় দেখে বললো যে ওখানে এত লোকের ভিড় কেন? তখন ওনাকে বললো যে ওখানে ইন্ডিয়ান ছবি চলছে। এই উনার ভিতরে তখন আগ্রহ হলো যে আফ্রিকায় ভারতীয় ছবি, দর্শক, আমার দেশেও তো ছবি তৈরি হয়। তখন থেকে ওনার ভিতরে একটা চলচ্চিত্রের উন্নয়নের জন্য এই সমস্ত ওনার মাথায় আসে এবং উনি চলচ্চিত্রের মানুষ খুঁজতে গিয়ে হয়তোবা আমাকে উনি মনে করেছেন যে আমার মাধ্যমে আমি চলচ্চিত্র শিল্পের অন্যান্য সবাইকে সংগঠিত করে চলচ্চিত্রের উন্নয়ন করব। বাহ, আপনার কাছ থেকে তার সম্পর্কে আসলে বিভিন্ন ঘটনা আমরা শুনলাম ছোট ছোট আকারে, এবং এর মাধ্যমে আসলে তার যে বিভিন্ন জায়গা থেকে কাজ করার যে স্পৃহা, এই ব্যাপারটিও আমরা বুঝতে পারলাম। এবং আসলে আপনি সৌভাগ্যবান, তার কাছ থেকে আপনি এত কিছু শিখেছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে খুব ব্যক্তি পর্যায় থেকে তাকে আপনি কাছ থেকে দেখেছেন। এবং যেহেতু তার কাছে আপনার তার সাথে আপনার একটা সান্নিধ্যপূর্ণ সম্পর্ক ছিল, নিশ্চয়ই তার বিভিন্ন বিষয় আপনাকে অনুপ্রাণিত করেছে ব্যক্তি হিসেবে। তার কোন বিষয়গুলি আসলে আপনি অনেক বেশি অনুপ্রাণিত বোধ করেছেন দেখে? প্রথমেই তার যে রাজনৈতিক আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটা একটা ওনার
যে কনসেপ্ট, আমরা বাঙালি, তো ভাষা আমাদের বাংলা, উনি সংযোজন করলেন যে আমরা বাংলাদেশি বাঙালি। এই যে নিজের যে একটা আইডেন্টিটি, এবং ওনার ভিতরে যদি আপনি ওনাকে পর্যালোচনা করেন দেখবেন যে কোনো বাংলাদেশের সংকটে জিয়াউর রহমান অগ্রণী ভূমিকায় ছিলেন। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে যখন রাজনীতিবিদরা মানে চতুর্দিকে এলোমেলো অগোছালোভাবে যখন তারা কোনো নির্দেশ পাচ্ছিলেন না কিংবা কোনো রকমের সংগঠিত হতে পারছিলেন না, ঠিক সেই সময়ে উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন যে হি ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অন বিহাফ অফ শেখ মুজিব, আমাদের তখন যিনি রাজনৈতিক নেতা ছিলেন। এবং এই ঘোষণার পরবর্তী সময়ে উনি কিন্তু ওনার পরিবারের কথা ভাবেননি, উনি ওনার সন্তানের কথা ভাবেননি, উনি ওনার জীবনের কথা ভাবেননি। যদি মুক্তিযুদ্ধ ব্যর্থ হতো তাহলে পরে উনি আর সেই সময় তো পৃথিবীতে থাকতেন না। অ্যাজ পার আর্মির ল ওনার কোর্ট মার্শাল হতো এবং ডেফিনেটলি উনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য শাস্তি পেতেন। একদম। পরবর্তীতে দেখেন যখন আর একটা ঘটনা ঘটে, সেটা হলো 7ই নভেম্বর 1975 সালে, যখন একটা সামরিক অভ্যুত্থান হয় এবং সেই সময়ে যে দেশের যে একটা সংকটকালীন সময় ছিল, সেই সময়ে এই সিপাহী জনতার যে বিপ্লবটা হয়, সেই বিপ্লবে ওনাকে বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে সবাই তাকে তুলে নিয়ে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় এবং তিনি সেটা সুচারুরূপে পালন করেন। যে কথাটা আপনি শুরুতে বলেছিলেন যে উনি স্বল্পকালীন সময়ের জন্য সুযোগ পেয়েছিলেন এই দেশটাকে গঠন করার জন্য। উনি এমন একটা নিজেকে, উনি তো আর্মির একজন প্রশাসক ছিলেন, একদম। সেখানে ওনার সাফল্য, আপনি যদি সেই সময়ের কথা চিন্তা করেন, বিভিন্ন সময় যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের মধ্যে উনি জয়ী হয়েছেন এবং সাহসিকতার ভূমিকার জন্য উনি অনেক প্রশংসিত হয়েছেন। মুক্তিযুদ্ধ সময় উনি করেছেন, মুক্তিযুদ্ধে উনি অগ্রণী একজন সৈনিক হিসাবে জেড ফোর্সে তিনি অধিনায়ক ছিলেন। উনি অধিনায়ক ছিলেন। শুধু সেটা না, যে একটা সার্বভৌম বাংলাদেশ রণাঙ্গনে যারা যারা যুদ্ধ করেছিলেন তার মধ্যে উনি একজন অন্যতম ছিলেন। একদম। আজ আমরা একটা সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এর পরের যে অংশটা, সেটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি বহুদলীয় গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য মানুষ মানে আগ্রান্বিত হয়ে রয়েছে, মানুষের যে ভোটের অধিকার, মানুষের বেসিক যে সমস্ত জিনিস আমাদের সংবিধানে জনগণের জন্য, দেশ তো হলো জনগণের। তারপরে উনি বহুদলীয় গণতন্ত্র খালি না, আপনার এই যে মিডিয়া এবং প্রেস, এগুলোর স্বাধীনতা যেগুলো সমস্ত বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলোকে উনি উন্মুক্ত করেছেন। বহুদলীয় রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতিবিদদের সুযোগ সুবিধা করেছেন। উনি অর্থনীতির চালিকা শক্তি বর্তমানে যেটা গার্মেন্টস এবং ম্যান পাওয়ার, সেই দুটো কিন্তু উনি, তার যে এত ভিশনারি ছিলেন, উনি দূরদর্শিতা সম্পন্ন ছিলেন। সেই দূরদর্শিতা সম্পন্ন কারণে আজকে আমাদের অর্থনীতি সচল, এই দুটি কারণে। তারপরে মনে করেন আমাদের যে সমস্ত অন্যান্য সেক্টর, সর্বত্র কৃষি থেকে শুরু করে যেদিকেই আপনি তাকাবেন, উনি মাটি ধরলে সেটা সোনা হয়ে যেত। কিন্তু খুব স্বল্পকালীন সময়ের জন্য উনি সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারপরেও এই ক্ষণজন্মা পুরুষ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রকে উনি স্পর্শ করে সেগুলো অন্তত শুরু করে দিয়ে গেছেন, যেগুলোর বেনিফিট আমরা এখনো পাচ্ছি। হয়তোবা আমরা সেগুলোকে হ্যান্ডেল করতে পারিনি, ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা খুব আশাবাদী যে এগুলো হবে। তো এই সমস্ত কর্মকাণ্ড দেখার সুযোগ আমার যেহেতু হয়েছে, আমি এইটার দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত। সে কারণে বর্তমানে কিছুটা আমি রাজনীতির সঙ্গে জড়িত। আমি বর্তমানে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আমার রাজনীতি হচ্ছে সংস্কৃতির সঙ্গেই এই রাজনীতিটা। এবং উনি এমন একজন লোক ছিল, দুর্নীতির সম্পর্কে আমরা কেউ কোনোদিন তাকে স্পর্শ করার কথা বলতে পারিনি।
তার সাদাসিধা জীবনযাপন, তার কর্মময় সকাল থেকে ফজরের নামাজের পর থেকে যে উনি কর্ম শুরু করতেন এবং সেই কর্ম গিয়ে শেষ হতে হলো গভীর রাত পর্যন্ত। উনি নিজের পারিবারিক জীবন থেকে শুরু করে মানুষের যা কিছু শুধু জনগণের, বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য উনি উৎসর্গ করে দিয়ে গিয়েছেন। এবং এই যে কোনো মানুষ তার কাছে যখন তাকে অবজার্ভ করি, আমরা যারা তার খুব কাছে থেকে দেখেছি তাকে, তো তার এই যে কর্ম পরিকল্পনা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা, নির্লোভ থাকা, নির্মোহ থাকা, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকা, কোনো রকম দুর্নীতি না করা, এই বিষয়গুলো আমি যেহেতু শিল্পী, আমরা কিন্তু এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারাই আমরা নিজেদেরকে গড়ে তুলেছি। আমাদের কোনো সুযোগ নাই দুর্নীতি করার, আমাদের কোনো সুযোগ নাই নিজের স্বার্থের জন্য কোনো কর্ম করার, কারণ আমাদের সার্টিফিকেটটা যেটা যে আমি নায়ক উজ্জ্বল, এটা কিন্তু বাংলাদেশের জনগণের দেওয়া সার্টিফিকেট। আপনি প্রাতিষ্ঠানিকভাবে যে কোনো কাজে গেলে একটা ইউনিভার্সিটি থেকে না আপনি সার্টিফিকেট পাবেন, একটা কাগজ থাকবে, আপনি সেটা দেখাবেন যে আমি অমুক। কিন্তু আমরা যারা জনগণের, যারা সার্টিফাইড বাই দ্য পিপল, এবং সেইটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা যে সাধনা করি, আমরা যে সংগ্রাম করি, ঠিক জিয়াউর রহমানও তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা জনগণ দিয়েছিল, জনগণের জন্য উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং জনগণের জন্যই উনি নিবেদিত থেকে ওনার জীবনটাকে উৎসর্গ করে গেছেন। আপনি একটু আগে তার সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কাজের কথা বলছিলেন এবং আমরা জানি রঙিন টেলিভিশন কিন্তু তার হাত ধরেই বাংলাদেশে শুরু হয় এবং বিটিভির প্রথম রিয়েলিটি শো যেটি নতুন কুড়ি, সেটিও কিন্তু তিনি প্রবর্তন করেছেন। উনি নতুন কুড়ি প্রবর্তন করেছেন, যে বললাম আপনাকে তো যে উনি ইয়াং জেনারেশনকে উনি দূরদর্শী সম্পন্ন ছিলেন। আজকে যে নতুন কুড়ি, কালকেই তো সে প্রস্ফুটিত ফুলে প্রস্ফুটিত হবে, সুগন্ধ ছড়াবে। তার প্রমাণ কিন্তু পরবর্তীতেও আমরা পেয়েছি। আমরা এই পর্যায়ে দর্শকদেরকে সাথে নিয়ে 1980 সালে উনি যে রঙিন টিভির প্রবর্তন করেছিলেন সেই ঘটনার একটু ছোট্ট অংশ বিশেষ দেখে আসবো আপনাকে সাথে নিয়ে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি। আমরা দেখে আসলাম 1980 সালের তার সেই কর্মকাণ্ড, রঙিন টেলিভিশনের প্রবর্তন করা, এবং আপনি আসলে তার ঘটনাবহুল জীবনের নানান বিষয় তুলে ধরছিলেন আপনার অভিজ্ঞতা থেকে, তার সাথে আপনার বিভিন্ন স্মৃতির জায়গাটা থেকে। এবং আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি তারাও কিন্তু আসলে তার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, এবং সে যে কতটা ভিশনারি ছিলেন সে বিষয়টাও খুব স্পষ্ট। আপনি একটু আগে বলছিলেন সেই চট্টগ্রাম হালুরঘাটে তার স্বাধীনতার ঘোষণার কথা, এখনও আসলে কানে বেজে ওঠে। তিনি বলছেন যে আই মেজর জিয়াউর রহমান do hereby proclaim the independence of Bangladesh on behalf of great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে তিনি সেই রণাঙ্গন থেকে শুরু করে পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তার কাজ করা, 19 দফা থেকে খাল খনন, কিংবা আমরা দেখেছি তিনি মিডল ইস্টে আমাদের দেশের বাণিজ্যর সম্প্রসারণ এবং বহুদলীয় যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থারও তিনি প্রবর্তন করেছেন। এবং আমরা যদি ঐতিহাসিকভাবেও চিন্তা করি, আমরা দেখেছি বিভিন্ন দেশে যারা মিলিটারি অফিসার থেকে ক্ষমতা গ্রহণ করেছেন তারা হয় এক্সট্রিমিস্ট হয়ে গিয়েছেন কিংবা অন্যভাবে দেশকে পরিচালনা করেছেন, ক্ষমতা একেবারে কেন্দ্রীভূত করার চেষ্টা করেছেন। মুয়াম্মার গাদ্দাফি কিংবা জামাল আবদেল নাসের কিংবা আমরা দেখেছি সাদ্দাম হোসেন, তাদেরকে কিন্তু তিনি একেবারেই এইসব জায়গা থেকে অন্যরকম। তিনি বহু দল প্রতিষ্ঠা করতে চেয়েছেন বাংলাদেশে এবং সমগ্র বাংলাদেশের সব মানুষকে নিয়ে একসাথে কাজ করতে চেয়েছেন। বাংলাদেশের শ্রমজীবী মানুষের নিদ্রা থেকে শুরু করে দেশের অর্থনীতি সব জায়গাটাই। এই যে এত তার কাজ, এত ধরনের জায়গায় তার কাজ, এই বিষয়গুলো যখন আমরা তরুণ প্রজন্ম জানতে পারি, দেখতে পারি, তখন এটিও আসলে আমাদের জন্য অনেক প্রেরণার হতে পারে হয়। তো সেক্ষেত্রে আসলে তিনি আসলে কিভাবে আমাদের তরুণ প্রজন্মের জন্য আদর্শ হতে পারে, আপনার কাছ থেকে একটু জানতে চাইব। দেখেন, মানে সবসময় আপনি স্পিরিচুয়ালিটির উপরে যদি বিশ্বাস করেন, তো আমার কাছে মনে হয় যেন উনি আল্লাহর একটা স্পেশাল একজন মানুষ, যিনি এই পৃথিবীতে এসছেন শুধুমাত্র এই ক্ষণিকের জন্য। আমরা যেন একটা ছবি দেখি, সেই ছবিটা কিছুক্ষণ পর্দায় দেখি, এরপরে যখন শেষ হয়ে যায় আমরা কি দেখি? কিছুই দেখি না। কিন্তু
ছবিটার ভেতরের যে কর্মগুলো আমরা দেখলাম, যে সিনগুলো দেখলাম, যে কাহিনীটা দেখলাম, এটা কিন্তু আমাদের মনের মধ্যে, মাইন্ডের মধ্যে এমবজড হয়ে যায়, এটা থেকে যায়। সেই কারণেই আমরা যারা বিনোদন কিংবা ছবি কিংবা একটা নিউজ, একটা ঘটনা, যে কোনো জিনিসই হোক, সেটা মানুষের ভিতরে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এই ক্ষণজন্মা পুরুষ যারা, যে কথাটা আমি শুরুতে বলেছি, উনার ভিতরে কিছু স্পিরিচুয়াল ক্ষমতা না থাকলে, আল্লাহ তাআলার তরফ থেকে ওনাকে এই যদি রহমত না থাকে, তাহলে পরে একটা মানুষ এত অল্প সময়ে এত কাজ করতে পারে না। আমি একটা এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলি, এটাও খুব ইন্টারেস্টিং। আমি জনতা এক্সপ্রেস ছবি শুটিং করছিলাম সান্তাহারে, ওনার বগুড়া বাড়ি, সান্তাহারে রেলওয়ে জাংশন। তো সেই সময় কমিউনিকেশনের জন্য রেলওয়ে খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন যেরকম আমরা প্লেনে যাই, আমরা ট্রেনে, এই রাস্তায় চলে যাই, গাড়ি নিয়ে চলে যাই, এইরকম কমিউনিকেশন সেই 1980s দিকে কিন্তু এরকম ছিল না। তখন ট্রেনটা ছিল অন্যতম একটা খুব গুরুত্বপূর্ণ একটা কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা। এবং এটা উনি নর্থ বেঙ্গলের ট্যুরে যাচ্ছিলেন, সমস্ত নর্থ বেঙ্গলের যত মন্ত্রী পরিষদের লোকজন আছে সবাই মিলে উনি নর্থ বেঙ্গলে উনি যাচ্ছেন। এবং সান্তাহারে যেখানে আমি শুটিং করছিলাম জনতা এক্সপ্রেস, ওইখান দিয়েও উনি যাবেন বগুড়া পর্যন্ত। তো আমি সেদিন, ডাইরেক্টর ছিলেন আমাদের আজিজুর রহমান সাহেব, ওনাকে বললাম যে এখান দিয়ে তো স্যার যাবে, তো আজকের দিন আমরা শুটিং নাই করি, আমরা ওনার গাড়ি চলে যাওয়ার পরে কিছু লোকজন, তো উনি প্ল্যাটফর্মে নামে একটু বক্তৃতা দেয়, চলে যায়। আমি সান্তাহারে ওরকম স্টেশনে দাঁড়িয়ে আছে, তো ওনাকে তো, আমাকে তো আর ওরা জানে না যে আমি তার সঙ্গে এত ইন্টিমেট কিংবা এত পরিচিত, কিন্তু তার যে সিকিউরিটি যারা, তারা তো জানে যে আমার প্রেসিডেন্টের সঙ্গে এরকম একটা ইন্টার কানেকশন আছে আর কি। পলিটিক্যালি তারা জানে না। তারপরে আমি ওখানে থাকলাম, ট্রেন আসলো, উনি নামলো, বক্তব্য দিল, তার আগে আমি তার ক্যাবিনে ঢুকে গেছি, তার ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে। সিকিউরিটি বলতে যে স্যারের সঙ্গে দেখা করবো, আমি চলে আসলাম। আসার পরেই গাড়ি চলছে, উনি বগুড়ার দিকে যাচ্ছে। তো জানলা দিয়ে যখন ট্রেন চলছে, ট্রেনের কম্পার্টমেন্টের ওনার ওই জানলা দিয়ে দেখলাম পিছনে অনেক কিশোর বয়সের, গ্রামে গঞ্জে যেরকম হয়, তারা ট্রেনের পিছনে পিছনে দৌড়াচ্ছে। কারণ 2 কিলোমিটার 3 কিলোমিটার পর পরই রেলওয়ের একটা করে স্টেশন। কিন্তু এখন আপনারা এগুলো দেখেছেন কিনা জানি না, ঢাকা শহরে থাকেন, কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকে এগুলো বলছি, আমরা ছোটবেলায় এগুলো দেখেছি। যাচ্ছে যাচ্ছে আর দৌড়াচ্ছে। তখন আমি প্রেসিডেন্ট বললাম, স্যার লুক আউটসাইড। এই যে যারা, দিস পিপল, দে উইল লিভ ফর জিয়া অ্যান্ড দে উইল ডাই ফর জিয়া। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে কিশোর বয়সের, তরুণ বয়সের, মানে তৃণমূলের মানুষ আপনাকে কতটা ভালোবাসে যে ট্রেনের পিছনে পিছনে দৌড়াচ্ছে। তখন আমাকে ছোট্ট একটা জবাব দিল, ওয়েট অ্যান্ড সি, আই এম ডুইং পলিটিক্স ফর দি লাস্ট অনলি 3 years। এই যে উনার যে সংক্ষিপ্ত একটা উত্তর, এই উত্তরের মধ্যে কিন্তু অনেক কিছু লুকানো। একদম। এই যে ভিশনারি যে কথাটা বললেন, যে আমি যেটা সরাসরি বললাম, উনি সেটাকে রূপান্তর করলেন যে একটা লাইনের মধ্যে। হ্যাঁ, যে 3 বছর মাত্র আমি শুরু করেছি, ওয়েট করো, দেখো আমি কোথায় নিয়ে যাই। মানে ডেফিনেটলি এই দেশের প্রত্যেকটা মানুষ, এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেরকমই হয়েছে। আমরা এখন যেটা দেখছি যে বর্তমান ঠিক কারেন্ট সিচুয়েশনে উনারই ফলোয়ার হিসাবে মনে করেন, উনার যে রাজনীতি ছিল সেটা আমাদের আপসীন বেগম খালেদা জিয়া, দীর্ঘদিন উনি রাজনীতি করেছেন, একজন সফল 3 বারের প্রধানমন্ত্রী। এবং ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি আমাদেরকে ছেড়ে যাওয়ার পরে আমরা যে জানাজার দৃশ্য দেখেছি, এর আগে ছিল জিয়া রহমানের জানাজার দৃশ্য সম্পর্কে আপনাদের জানা আছে। জি। ঠিক একইভাবে তার পারিবারিকভাবে একজন, মনে করেন কি বলবো, মানে সাংসারিক একজন মহিলা, সে কতটা রাজনীতিতে পারদর্শী হয়ে মানুষের হৃদয়ে প্রবেশ করেছে, ঠিক একইভাবে উনিও চলে গেলেন। এবং তার পাশেই কিন্তু তার
আপনার মানে সমাধিটা হলো, এবং 25শে ডিসেম্বর তারই সন্তান জনাব তারেক রহমান, উনার আগমনে আমরা দেখলাম যে একইভাবে লোকজন মানুষের যে মানে এই আপনারা সবাই দেখেছেন, এটা প্রমাণ করে যে জিয়াউর রহমানের যে কথাটা বলেছে যে ক্ষণচন্মা পুরুষ, এবং দেখেন তারই উত্তরাধিকার যারা, এই বাংলাদেশের জনগণ জিয়াউর রহমানের কারণে তাদেরই উত্তরাধিকার যারাই রয়েছেন তাদেরকে কত শ্রদ্ধা করে, কত ভালোবাসে, এবং তারাও কতটা দেশপ্রেমিক হিসাবে এই দেশের জন্য, মঙ্গলের জন্য তারা কর্ম করে যাচ্ছে। সত্যি তাই। এবং যেহেতু আপনি চলচ্চিত্রের মানুষ এবং চলচ্চিত্রের প্রেক্ষিতেই তার সঙ্গে আপনার পরিচয় এবং আপনার সাথে তার একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছিল, সেই জায়গাটা থেকে সেই সময় তার আসলে চলচ্চিত্র নিয়ে ভাবনাটা কীরকম ছিল এবং সেটি বর্তমান সময়ের সঙ্গে আসলে কতটুকু প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে? চলচ্চিত্র সম্পর্কে তো আপনাকে আগেই বলেছি, উনি চলচ্চিত্র উন্নয়নের জন্য যেসব কর্মকাণ্ড করেছে, এই বিষয়গুলি কেউ নর্মালি বলে না, রাজনীতিবিদরাও বলে না, চলচ্চিত্রের লোকেরা বলে না, সেই সুযোগও তৈরি হয়নি। যে কারণে আমি আজকে ইন ডিটেইল আপনাকে বললাম যে এটা এই যে আমাদের যে সমস্ত বিষয়গুলি চলচ্চিত্র উন্নয়নের জন্য, চলচ্চিত্রের মানুষকে সম্মান দেখানোর জন্য যা কিছু করেছেন, এটা জিয়াউর রহমানের অবদান, তারই ফলো আপে এটা চলে এসছে। কিন্তু আমাদের যে চলচ্চিত্র শিল্প যেখানে শুরু হয়েছিল মুখোশ থেকে 1957 সালে, কিছু মানুষ তারা এই নাটক টাটক করতেন, তারা মনে করলো যে আমাদের পাকিস্তান আমলে দুটো জায়গা ছিল, একটা ইস্ট পাকিস্তান, একটা ওয়েস্ট পাকিস্তান। ওয়েস্ট পাকিস্তানের চলচ্চিত্র ছিল, ইস্ট পাকিস্তানের চলচ্চিত্র ছিল না। আচ্ছা, তখন তারা মনে করলো যে আমরা এখানে গিয়ে সিনেমা বানাতে পারি না, বলে তারা মুখোশ বলে একটা সিনেমা, এই বসে টসে কিছু লোকজনের ফাইন্যান্স নিয়ে টিয়ে তারা একটা ছবি শুরু করেন। পরবর্তীতে ধীরে ধীরে 60-এর দশকে এই চলচ্চিত্রটা কিন্তু এক সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে যায় এবং বাণিজ্যিকভাবে চলচ্চিত্র এইটা মানে সফল হয়ে যায়। সেখানে মনে করেন এই যে কারদারের মতো লোক, খান আতার মতো লোক, জহির রায়ের মতো লোক, আমজাদ হোসেন, চাষী নজরুল, গাজী নজরুল আনোয়ার, এই যে কামাল আহমেদ, যাদের নাম বলছি, সুভাষ দত্ত, ওনারা এই চলচ্চিত্র শিল্পকে মুক্তিযুদ্ধের আগে পর্যন্ত এমন একটা মানে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল যে চলচ্চিত্র হচ্ছে সংস্কৃতির একটা হাব বলি আমি এটাকে। কারণ চলচ্চিত্রের বাইরে আপনি সংস্কৃতির গান করেন, আপনি মিউজিক করেন। গানের কথা যখন আসলোই, আজ যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন, আমরা তারই পছন্দের একটি গান দর্শকদেরকে সাথে নিয়ে দেখে আসবো, এবং গিয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ, এবং গানটি তার ভীষণ পছন্দের একটি গান ছিল। চলুন দর্শক দেখে আসি। বাহ, চ্যানেলের জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান সেরা কণ্ঠের মঞ্চে এই গানটি পরিবেশিত হয়েছিল, এবং চমৎকার একটি গান, এবং গানের পছন্দের ক্ষেত্রেও আমরা বুঝতে পারি প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ, বাংলাদেশই আসলে তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। আপনার কাছ থেকে আজকে অনেক কিছু সম্পর্কেই জানলাম, জিয়াউর রহমান সম্পর্কে। একটু আপনার প্রসঙ্গে চলে আসতে চাই এ পর্যায়ে। আপনাকে আমরা চলচ্চিত্রে পেয়েছি এবং একই সাথে আমরা টেলিভিশনের বিভিন্ন নাটকেও আপনার অভিনয় দেখেছি, এবং লালন ফকিরের বিটিভির একটি নাটকে আপনাকে আমরা অভিনয় করতে দেখেছি, যেটি দীর্ঘ একটি নাটক। এ বিষয়ে একটু শুনতে চাই আপনার কাছে। আমার নিজের ক্যারিয়ারটা হচ্ছে মানে কেউই আমরা যারা এই তাদের জীবনী যদি দেখেন, আমাদের তো কোনো প্রাতিষ্ঠানিক, আমি আগেই বলেছি যে আমাদের কোনো ইনস্টিটিউশন নাই যে এখান থেকে লেখাপড়া করে গিয়ে কেউ নায়ক হবে, কেউ স্ক্রিপ্ট রাইটার হবে, কেউ ডাইরেক্টর হবে। আমাদের কারোই এরকম কোনো, আমার ব্যক্তিগতভাবে কোনো ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি, সেই সময়ে ওই SM হলের আমি ছাত্র ছিলাম। এখন আর এগুলো চর্চা হয় না। অ্যানুয়ালি একটা ওই স্পোর্টস অ্যান্ড কালচার বছরের শেষে প্রত্যেক হলে হলে এগুলো হতো, TSC-তে হতো। আমি ওখানে নাটকে নায়কের রোল করতাম। আচ্ছা, তার আগে আমি যখন আমার আব্বা রেলওয়ে ডাক্তার ছিলেন, বিভিন্ন জায়গায় সৈয়দপুর, লালমনিরহাট, যেখানে যেখানে লেখাপড়া করেছি, সেই সব জায়গাতেও আমি নাটকে অভিনয় করেছি। সেখান থেকে এখন যখন ঢাকাতে করা আর মফস্বলে করার মধ্যে তো অনেক তফাৎ। এখানে SM হলে যে নাটক করতাম,
তখন কিন্তু আমাদের বিপরীতে যে নায়িকা চরিত্র থাকতো এগুলো কিন্তু মেয়েরা করতো না। তখনকার মেয়েরা আমাদের সঙ্গে যারা নাটক করা এই করা এগুলো তারা খুব একটা ইন্টারেস্টেডও ছিল না, স্টুডেন্ট যারা। আমরা তখন বাইরে থেকে প্রফেশনাল শিল্পী নিয়ে আসতাম। আচ্ছা, এবং আমি তখন অভিনয় করেছি সুজাতার সাথে। বাহ। সুজাতা তখন রূপবান কন্যা হিসেবে খুব জনপ্রিয়। তারপরে রানী সরকার, তারপরে আপনার রুবিনা বলে একটা নায়িকা ছিল, এরকম সব নায়িকারা। আর আমাদের যে ডিরেক্টর ছিলেন উনি নাজমুল হুদা বাচ্চু, আর আমাদেরকে ইউনিভার্সিটির স্যার অধ্যাপক আসকার ইবনে শাইখ, লালন ফকির যেটা বললেন, তো উনি এই নাটকটা লিখেছিলেনই আমার জন্য, তাই? আচ্ছা, লালন চরিত্রে অভিনয় করার জন্য। এবং আমি করেছিলাম ইউনিভার্সিটির টিএসসিতে, তখন প্রথম এই নাটকটা হয়। সেখান থেকে এই নাটকটাই আমরা বিটিভিতে করি। এবং বিটিভিতে তখন 3টা বড় নাটক হয়েছিল। একটা মুখর রমণী বশীকরণ মুস্তাফা মনোহরের, একটা হয়েছিল সিরাজউদ্দৌলা, সেটা ছিল আব্দুল্লাহ মামুনের, আর এটা লালন ফকির ও আব্দুল্লাহ মামুনেরই প্রযোজনা। এবং এটাও বড়, মানে বড় নাটক বলতে তখন 2 ঘন্টার নাটক। আগে 1 ঘন্টার রোববারের নাটক হতো, আগে তো আর এরকম সিরিয়াল ছিল না, নাটক হতো। তো সেখান থেকে এই লালন ফকিরটা একটা খুবই জনপ্রিয় একটা নাটক ছিল। এই নাটক করতে করতে আমার ইউনিভার্সিটির লাইফ যখন শেষ হয়, তার আগে আমি রেডিওতে নাটক করেছি। রেডিওর নাটকও খুব একসময় খুব জনপ্রিয় ছিল, বেতারের নাটক, হ্যাঁ হ্যাঁ, যেগুলো এখন আর মানে ওই কালচারটাই চলে গেছে আর কি। তবে যাই হোক, আসবে আমরা আশা করছি আবারও নতুন ভাবে। তারপরে আমাকে একটা নতুন এই নায়ক খুঁজছিলেন সুভাষ দত্ত। 1969-এর শেষের দিকে যখন নাটক টাটক করি, ইউনিভার্সিটি থেকে বেরোই, এরপরে সুভাষ দত্তের সঙ্গে দেখা করি। ওই ছবি বিনিময়, এটা প্রডিউসার ছিলেন সত্য সাহা, তার ওয়াইফের নামে করেছিলেন। আমি ছাড়া ওই নাটকের সব সেই সময়ের প্রতিষ্ঠিত, আপনি একেবারে নতুন। আমি একেবারে নতুন না, একেবারে আনকরা, পরীক্ষা দেওয়া এবং নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করার পরে ছবি তুলতে যাওয়া। আমি টেলিভিশনে তখন অলরেডি একজন মেইন আর্টিস্ট হিসাবে এনলিস্টেড আচ্ছা, এবং কোয়াইট জনপ্রিয় আর কি তখন। তারপরেও ছবিতে যাওয়ার জন্য আমাকে স্টিল উঠাতে হয়েছে, সেই নিউ মার্কেটে যেতে হয়েছে, সুভাষ দত্ত পরীক্ষা নিরীক্ষা করেছে, 6 মাস রিহার্সাল করতে হয়েছে। এরপরে এখান থেকে আমার লাইফ শুরু হলো আর কি। আমি একজন রোমান্টিক হিরো হিসাবে তখন এই 1970-তে, তখনও পাকিস্তান ছিল, মুক্তিযুদ্ধ তো 71-এ হয়েছে। দেশ স্বাধীনের পরে আমার সেকেন্ড ছবি রিলিজ হয় সমাধান। আচ্ছা, ফার্স্ট ছবি বিনিময় পাকিস্তান আমলে, তারপরে মুক্তিযুদ্ধের পরে, এরপরে কন্টিনিউয়াসলি প্রায় শতাধিক ছবিতে আমি অভিনয় করেছি। আমার যে ব্যক্তিগত যে ইমেজটা, আমি শুরু করি রোমান্টিক হিরো হিসাবে। এরপরে 80-র দশকে আরেকজন আমার পরিচালক মমতাজ আলী সাহেব, উনি আমার ইমেজটাকে পর্দায় ব্রেক করলেন। এবং যে ইমেজটা এখনকার জেনারেশনের কিছু যারা, তারা ওইটাকে চিনে, হ্যাঁ, কিন্তু আমার সেই আগের যে রোমান্টিক যে ব্যাপারটা তারা জানে না। এবং সেটা উনি করেন নালিশ ছবির মাধ্যমে। নালিশ, নসিব, নিয়ত, উসিলা, আমি উস্তাদ, এগুলো খুব জনপ্রিয়। আপনি কোন ইমেজটাকে বেশি পছন্দ করেন? এখানে আমি পছন্দ মানে হচ্ছে যদি আপনি ধারাবাহিকতা রাখতে চান পর্দায়, আমি একটু আগে বলেছি যে দর্শক কিন্তু আপনার সার্টিফিকেট দেয়। দর্শক যদি আপনাকে রিজেক্ট করে দেয়, তাহলে পরে আপনার কোনো সুযোগ নাই চলচ্চিত্রে নায়ক নায়িকা হওয়ার। তো সেই ক্ষেত্রে আমি যে ধারাবাহিকতাটা গিয়েছি, যে সাধারণত হয় কি যে রোমান্টিক হিরো তার একটা সার্টেন সময় থাকে, বয়স, যেটা আমি বলেছি যে তারুণ্যের বিচরণ ক্ষেত্র। তো নায়ক নায়িকার সেই তরুণ বয়সটাতেই আপনি রোমান্টিক হিরো করতে পারবেন। পরবর্তীতে আইদার ইউ সুইচ ওভার টু সেন্ট্রাল ক্যারেক্টার অফ দি স্টোরি অর ইমেজ চেঞ্জিং যদি করতে পারেন, যেখানে বয়স কোনো ফ্যাক্টর না, আপনার পারফরমেন্স, আপনার স্টাইল অফ অ্যাক্টিং, যেটা আমি এই নালিশ থেকে শুরু করি। আচ্ছা, এবং সেটা করার কারণে আমি দীর্ঘদিন পর্দার মধ্যে আমার যে ইমেজটা, ওই যে যেটা বিভিন্নভাবে সাংবাদিকরা বলে থাকে,
এইরকমভাবে করতে করতে আমি এখন পর্যন্ত ক্যামেরার সামনে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা মানে চরিত্রটা হতে হবে প্রতিবাদী, চরিত্রটা হতে হবে বা, মানে একটা রাফ অ্যান্ড টাফ সংগ্রামী। তাহলে পরে এটা যে কোনো বয়সের লোকেরই এটা হতে পারে। এ পলিটিশিয়ান, এ মনে করেন একজন ইউনিভার্সিটি টিচার, একজন মানে সংগ্রামী বাবা। হ্যাঁ হ্যাঁ, যেখানে এই- শিল্প জীবনের আসলে কোনো Right, সমাপ্তি থাকে মানে না। এই তো সুতরাং এটাকে আপনি ওই সরাসরি মানে ফিল্মের জন্য যে আপনি একজন ক্যারেক্টার আর্টিস্ট এটা বলতে পারবেন না। বলতে হবে যে ইয়েস হি আপনি ইজ একজন আর্টিস্ট। আর্টিস্ট, একদমই তাই। মানে মূল চরিত্রের একটা কেন্দ্রীয় হ্যাঁ। চরিত্র। এবং আপনাকে আমরা সেই সময়ে একজন মেগাস্টার হিসেবে দেখেছি এবং আশা করছি বর্তমান সময়ের যে চলচ্চিত্র জগৎ রয়েছে সেই চলচ্চিত্র জগতের উন্নয়নে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং আপনাকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। আপনার কাছ থেকে অনেক কিছু সম্পর্কে আমরা নতুনভাবে জানলাম এবং আশা করছি আবারও নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনার সাথে তার্ককথনের সেটে আবারও বসা হবে এবং আজকের দিনে আবারও আমরা শ্রদ্ধা জানাতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এবং আজকের এই দিনে আপনাকে আরও একটি উপহার চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা দিতে চাই। আপনার অভিনীত প্রথম চলচ্চিত্র বিনিময়, সুভাষ দত্ত পরিচালিত, সেটি আজ চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিকাল 3:05। দর্শক, আপনাদেরকে সেটি দেখার আমন্ত্রণ রইল এবং আপনার প্রতি অনেক শুভকামনা রইল, অনেক শ্রদ্ধা রইল। প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে বিদায় নিচ্ছি দর্শকদের কাছ আপনি থেকে। এবং চ্যানেল আই কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি অভিভূত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে ওনার সম্পর্কে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। কারণ এখনকার জেনারেশন তারা তো কেউ অতীতকে জানতে চায় না, অতীতকে বুঝতে চায় না। তো আমরা যারা এখনও অতীতকে লালন করি, আমাদের এই সুযোগগুলো আপনারা করে দিলে তাতে করে তরুণ প্রজন্ম যারা হচ্ছে সবচাইতে এখন রাষ্ট্রের জাতির মেরুদণ্ড, কেমন তারা যেরকম উপকৃত হবে এবং আমরা তাদেরকে এই জিনিসগুলো তুলে ধরতে পারলে সামগ্রিকভাবে তরুণ প্রজন্মের যে স্পিড, তাদের যে আগ্রহ একসময় আমাদেরও ছিল, সেটার সঙ্গে অভিজ্ঞতা সম্পন্ন মানুষের যে মেধা, সেই সমস্ত অভিজ্ঞতাগুলো যদি এই দুটোকে ব্লেন্ড করা যায়, আমি অত্যন্ত আশাবাদী। শুধু চলচ্চিত্র শিল্প না, আমাদের দেশ বাংলাদেশ, যেটাকে আমরা এখন বলি, আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ, আমরা সারা বিশ্বে সবার আগে বাংলাদেশকে পরিচিত করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য এবং মূল্যবান মতামতগুলো আমাদেরকে বলবার জন্য। প্রিয় দর্শক, আমরাও আশা করছি তরুণ প্রজন্মের নেতৃত্বে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যেখানে আমরা সকলেই ভীষণভাবে একতার সাথে বেঁচে থাকতে পারবো, সমতার সাথে বেঁচে থাকতে পারবো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আজ।